আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তো আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লুন্ডেগর মতবাদ। তোমরা জানো যে লুন্ডেগর মতবাদ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের অন্যতম কঠিন একটা টপিক এবং সেই কঠিন টপিকটাকে কিভাবে সহজভাবে বোঝানো যায় তাই আজকে আমরা দেখব। এক্ষেত্রে আমরা চাচ্ছি যে তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দেবে। প্রত্যেকে প্রায় ৫ থেকে ১০ জনকে মেনশন করবে এবং অবশ্যই তোমাদের যে পরিচিত গ্রুপ রয়েছে, তোমাদের নিজস্ব যে টাইমলাইন রয়েছে, সেখানে আমাদের ক্লাসটি শেয়ার করে দেবে। তো আমরা বেশি দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে দেই এবং তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। সেটি হচ্ছে আমি আবুলেস সম্রাট। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষে পড়াশোনা করছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ এবং আমি এসএসসি করেছি দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর থেকে। তো এনিওয়ে তোমাদের এই ক্লাসটি হচ্ছে অনেকটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। ইন্ট্রোডাক্টরি আমার ক্ষেত্রে, অর্থাৎ আমাকে তোমরা একটু চিনবে, জানবে বা আমি কেমন ক্লাস নেই সেটা জাজ করবে। কিন্তু এই টপিকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইজন্য আমি আশা রাখছি তোমরা পুরো ক্লাসটা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করে ক্লাসটি করবে এবং যে নোটটি তৈরি করবে তা অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবে। তো আমরা লুন্ডেগর মতবাদ শুরু করে দেব। এখন লুন্ডেগর মতবাদের ক্ষেত্রে তোমরা জানো যে লুন্ডেগর মতবাদটা হচ্ছে এক ধরনের সক্রিয় পরিশোষণ মতবাদ। কি মতবাদ? সক্রিয় পরিশোষণ মতবাদ। এখন সক্রিয় পরিশোষণ বলতে কি বোঝাচ্ছি এইটা অল্প একটু বুঝে আমরা লুন্ডেগর মতবাদের মধ্যে ঢুকে যাব। তোমরা জানো আমরা এখানে যে পরিশোষণের কথা বলছি, এই পরিশোষণ বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে লবণ পরিশোষণ। লবণকে কোথা থেকে পরিশোষণ করব? মনে করো এটা হচ্ছে একটা উদ্ভিদের মূলের অংশ, এটা হচ্ছে তার মূল। এই মূলটা হচ্ছে কোথায় থাকে? মূলটা হচ্ছে মাটির নিচে রয়েছে। এই যে মূলটা রয়েছে, এই মূলের চারপাশে হচ্ছে নানা রকম আয়ন ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি এভাবে দেখাচ্ছি, নানা রকম আয়ন ঘুরে বেড়াচ্ছে। এখন এই আয়নগুলো হচ্ছে গাছের বাইরে মাটির মধ্যে। এই আয়নগুলোকে উদ্ভিদ যে কাজটা করবে সেটা হচ্ছে নিজের ভিতরে গ্রহণ করবে। এই যে আয়নকে ভেতরে প্রবেশ করালো এটাকে আমরা বলছি পরিশোষণ। এখন পরিশোষণ নরমালি হচ্ছে দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় এবং নিষ্ক্রিয়ের মধ্যে কথাটা শুনলে বোঝা যায় সক্রিয় এবং নিষ্ক্রিয়ের মধ্যে পার্থক্যটা হচ্ছে সক্রিয় মানে হচ্ছে সেখানে শক্তি লাগবে, অর্থাৎ নিজে থেকে কাজ করতে হবে। আর নিষ্ক্রিয় মানে দুঃখিত, শক্তি লাগবে অথবা এটিপি। এবং নিষ্ক্রিয় মানে হচ্ছে সেখানে কোনো শক্তির প্রয়োজন হবে না। তার মানে আমরা সক্রিয় বলতে বোঝাচ্ছি সেখানে শক্তি বা এটিপি এর প্রয়োজন হবে। এটা কেন হবে এইটা ছোট্ট করে বুঝে আমরা পুরো বিষয়টুকু ব্যাখ্যাতে চলে যাব লুন্ডেগর মতবাদে। তোমরা দেখো এইখানে আমি একটা উদ্ভিদের মূল তৈরি করেছি। এই মূলের মধ্যে নানা রকম কোষ রয়েছে, রাইট? এখন আমি যদি বলি যে কোনো একটা লবণকে উদ্ভিদের মূলের ভেতরে ঢুকতে হবে, তাহলে এই কথাটাকে আমি একটু ভাঙতে পারি। ভেঙে বলতে পারি যে এই লবণটাকে বা আয়নটাকে উদ্ভিদের মূলের একটা কোষের ভেতরে ঢুকতে হবে। অর্থাৎ উদ্ভিদের মূলের ভেতরে ঢোকা মানে হচ্ছে উদ্ভিদের মূলের ভেতরে কোষের মধ্যে ঢোকা। তাহলে মনে করো এইখানে যে আয়নটা আছে, বা আমি একটা নতুন আয়ন দেখাই, এই আয়নটা এই কোষের মধ্যে প্রবেশ করবে। আমি যে কাজটা করব সেটা হচ্ছে উদ্ভিদের মূলের যে কোষটাতে প্রবেশ করবে সেই কোষটাকে একটু বড় করে আঁকার চেষ্টা করি। তাহলে মনে করো এইটা হচ্ছে ওই কোষটা, আশেপাশে আরো অনেক কোষ আছে মূলের, কিন্তু এখন বাইরে একটা হচ্ছে আমার কি রয়েছে, আয়ন রয়েছে। এই আয়নটার টার্গেট কি? এই আয়নটার টার্গেট হচ্ছে মূলের ভেতরে গিয়ে প্রবেশ করা। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, অর্থাৎ কেউ তো মানে তাকে হচ্ছে ভেতরে গিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু সে চাইলেই প্রবেশ করতে পারবে না। অবশ্যই কিছু মেকানিজম আছে যেগুলো নিয়ে আমরা আজকে মূলত পড়াশোনা করব। এখন ব্যাপারটা এরকম করে চিন্তা করো, এই যে কোষটা রয়েছে, কোষের ভেতরে পানি রয়েছে। পানির মধ্যে কোষের ভিতরে তোমরা জানো নানা রকম প্রক্রিয়া ঘটে। তো সেই কনসেপ্টটা ধরে আমরা বলতে পারি যে কোষের ভিতরে অলরেডি নানা রকম কি রয়েছে, লবণ রয়েছে, নানা রকম আয়ন রয়েছে। এই আয়নগুলো কার আয়ন? এই আয়নগুলো হচ্ছে ওই উদ্ভিদের কোষের আয়ন। এই আয়নগুলো কোথায় আছে? এই আয়নগুলো হচ্ছে উদ্ভিদের কোষের পানির ভেতরে দ্রবীভূত অবস্থায় আছে। এখন এইটা হচ্ছে কি কোষের ভেতর নাকি বাহির? অবশ্যই বাহির। বাহির বলতে মাটির জায়গাটা। তোমরা জানো মাটির মধ্যেও পানি রয়েছে, আমি বেশি ডিটেইলসে যাচ্ছি না। সেখানেও এই যে লবণগুলো আছে, এই লবণগুলো কি অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? দ্রবীভূত অবস্থায় থাকে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও লবণ দ্রবীভূত অবস্থায় কোষের ভেতরে, এখানেও লবণ দ্রবীভূত অবস্থায় কোষের বাহিরে। এখন বিষয়টা হচ্ছে মনে করো কোন আচ্ছা
কোনো জায়গায় যদি লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে সেই জায়গায় কি তৈরি হয়? ঘনত্ব তৈরি হয়। আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কি বলবো লিকুইড তরলে যেমন পানির মধ্যে কোনো কিছু গুলানো অবস্থায় থাকা। তাহলে এখানে পানির মধ্যে আয়নগুলো গুলানো, এখানে পানির মধ্যে আয়নগুলো দ্রবীভূত অবস্থায় আছে। তো আমরা যেহেতু পানি পাচ্ছি, আয়ন পাচ্ছি, দ্রবীভূত অবস্থা পাচ্ছি, তার মানে এখানে দ্রবণ রয়েছে এবং দ্রবণের মধ্যে ঘনত্ব রয়েছে। এখন মনে করো এই জায়গাটায় যেটা সেটা হচ্ছে আয়নের পরিমাণটা বেশি। দেখো আমি অনেকগুলো লাল লাল ফোঁটা দিয়েছি, কিন্তু এই জায়গাটায় হচ্ছে আয়নের পরিমাণটা কম। তাহলে আমি যেটা বলতে পারি কোষের যে ভেতরের জায়গাটা রয়েছে এই জায়গাটায় হচ্ছে ঘনত্ব বেশি এবং কোষের যে বাহিরের জায়গাটা রয়েছে এই জায়গাটায় হচ্ছে ঘনত্ব কম। এখন নরমালি কোন জায়গা থেকে কোন জায়গায় জিনিসপাতি যাওয়ার চেষ্টা করে? তোমরা জানো আমি যদি ঘরের এক করে একটা পারফিউম মেরে দেই, এই পারফিউমটা হচ্ছে সারা ঘরে ছড়িয়ে যায়, কারণ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যেতে চায়। আমি দেখতে পাচ্ছি ঘনত্ব এদিকে বেশি, ঘনত্ব এদিকে কম, তাহলে ন্যাচারালি এদিক থেকে এদিকে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে বাইরে একটা আয়ন আছে সেটাকে ভেতরে প্রবেশ করানো। তাহলে দেখো ন্যাচারালি যেটা ঘটে তার ঠিক বিপরীত প্রক্রিয়াটা এখানে ঘটাতে হচ্ছে। অর্থাৎ ন্যাচারালি কোষের ভেতর থেকে বাইরে যাওয়ার কথা, যেহেতু এখানে ঘনত্ব বেশি, কিন্তু আমাদের এখন যেটা করতে হবে, কারণ গাছের মনে করো এই আয়নটাই লাগবে, সো এই আয়নটাকেই তাকে ভেতরে নিতে হবে। তো এই আয়নটাকে যদি ভেতরে নিতে চায় তাহলে সেটা কি হয়ে গেল, যেটা ঘটার কথা ঠিক তার বিপরীতটা ঘটবে। যেহেতু যেটা ঘটার কথা ঠিক তার বিপরীতটা ঘটবে, এই জন্য এখানে শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ যাওয়ার কথা হচ্ছে, আমি অ্যারো দিয়ে দেখাই, অর্থাৎ যাওয়ার কথা হচ্ছে এদিক থেকে এদিকে, কিন্তু ব্যাপারটা তা ঘটবে না, বরং ঘটবে হচ্ছে তার বিপরীত দিকে, অর্থাৎ ঘনত্ব কম থেকে ঘনত্ব বেশির দিকে। এটাকে বলা হয় হচ্ছে ঘনত্ব আনতির বিপরীত দিকে। আনতি মানে ঢাল। আমি দেখো ঢালটা এঁকেছি হচ্ছে এখানে বেশি, এখানে কম, একটু নিচু করে দিয়েছি। তো ঢালের দিকে যদি কোনো কিছু যেতে চায়, আমি তোমাদেরকে সুন্দর একটা এক্সাম্পল দেই। মনে করো এটা হচ্ছে পাহাড় একটা, তো পাহাড়ের এইটা ঢাল রয়েছে। এখন পাহাড়ের এই জায়গাটা ঘনত্ব বেশি, এই জায়গাটা ঘনত্ব কম, এই যে ঘনত্ব বেশি ঘনত্ব কম। এখন এই ঘনত্ব বেশি থেকে যদি কমের দিকে যেতে চায় তাহলে কি আপনা আপনি আসতে পারবে, আমরা এটা বলেছি। যেমন পাহাড়ের ক্ষেত্রে আমরা যদি এখানে একটা বলকে ছেড়ে দেই, সেই বলটা নিজে নিজেই নিচে এসে পড়বে। এখানে কি কোনো শক্তির দরকার আছে? উত্তর হচ্ছে না, সে নিজে নিজেই পড়তে হচ্ছে, আমাদেরকে কোনো শক্তি দিতে হচ্ছে না। কিন্তু এখন তুমি চিন্তা করো, আমি বললাম ঠিক এই বলটাকে এই ঢালের বিপরীত দিকে তোমাকে এদিকে নিয়ে যেতে হবে, তাহলে কি বলটা আপনা আপনি উপরে উঠবে? না, তোমাকে গিয়ে বলটাকে তুলে দিতে হবে। অর্থাৎ এখানে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে এটিপি বা শক্তির প্রয়োজন হয়। ঠিক একই ভাবে ঘনত্ব বেশি ঘনত্ব কম, ঢালটা কি এদিকে, ঢালের দিকে যদি যায় কোনো শক্তি লাগবে না। কিন্তু আমরা যে কাজটা করতে চাচ্ছি, অর্থাৎ এই লবণটাকে ভেতরে ঢোকাতে চাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঢালের বিপরীতে কাজ হচ্ছে। যেহেতু ঢালের বিপরীতে কাজ হচ্ছে, এই জন্য এটাকে আমরা কি বলবো, এই জন্য আমরা এটাকে বলবো যে এখানে শক্তির প্রয়োজন রয়েছে। যেহেতু শক্তির প্রয়োজন, এই জন্য এটাকে আমরা বলবো সক্রিয় পরিশোষণ। তার মানে সক্রিয় পরিশোষণ কখন হয়? সক্রিয় পরিশোষণ হয় হচ্ছে আনতি বা ঢালের বিপরীতে। অর্থাৎ ঢালের বিপরীতে কাজ করতে গেলেই শক্তির প্রয়োজন হবে। আনতি বা ঢালের বিপরীতে হচ্ছে আমাদের সক্রিয় পরিশোষণটা হয়ে থাকে, এতটুকু বুঝলাম। এখন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে, তোমাদের বইয়ের মধ্যে লেখা দেখবা সক্রিয় পরিশোষণ করার জন্য বাহকের প্রয়োজন। এই কথাটার অর্থ কি? এই কথাটাও আমরা সিম্পলি বোঝার চেষ্টা করব। এইখানে দেখো যে পাহাড়ের ছবিটা এঁকেছি, এইখানে যদি আমি কোনো একটা বল ছেড়ে দিই, সে আপনা আপনি নিচে এসে পড়তেছে। তো সে যখন আপনা আপনি নিচে এসে পড়লো, তখন কি সেখানে কোনো হচ্ছে কি বলবো বাহকের প্রয়োজন আছে? বাহক বলতে কেউ বহন করে নিয়ে গিয়ে এখানে রেখে আসবে? কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট ছেড়ে দেবো, সেটা আপনা আপনি নিচে পড়ে যাবে। কিন্তু তুমি এবার চিন্তা করো, যখন তুমি আনতির বিপরীত দিকে কাজ করছো, অর্থাৎ বলটাকে তুমি উপরে তুলতে চাও, বলটাকে যদি উপরে তুলতে চাও তাহলে বলটাকে কি নিচে রাখলে সে আপনা আপনি উপরে উঠবে? উত্তর হচ্ছে না, আপনা আপনি কখনো উপরে উঠবে না। সো যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কাউকে, মনে করো তুমি এই বলটাকে ধীরে ধীরে উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছ। তার মানে তুমি যেমন শক্তি খরচ করতেছো, তুমি নিজেই কাজটা করতেছো। এই যে তুমি নিজে বলটাকে বহন করলা, এই যে এখানে কেউ একজন এই আয়নটাকে বহন করে ভেতরে প্রবেশ করালো, যে বহন করে এই মানে
বল বলি বা আয়ন বলি, তাকে হচ্ছে আমরা বলি হচ্ছে বাহক। অর্থাৎ সক্রিয় পরিশোষণ যেটা রয়েছে, সক্রিয় পরিশোষণে যেমন শক্তি প্রয়োজন, সক্রিয় পরিশোষণে হচ্ছে বাহক প্রয়োজন। তাহলে আমরা সক্রিয় পরিশোষণ থেকে আমরা দুটো কথা বুঝতে পারলাম। এক, সক্রিয় পরিশোষণ কোথায় ঘটে, আনতি বা ঢালের বিপরীতে। দুই, সক্রিয় পরিশোষণ করার জন্য কি কি লাগবে, এবং আমরা দেখেছি শক্তি লাগবে এবং বাহক লাগবে। তো তোমরা জানো যে সক্রিয় পরিশোষণের অনেকগুলো মতবাদ রয়েছে। তার মধ্যে আজকে আমরা যে মতবাদটুকু নিয়ে আলোচনা করব, সেই মতবাদটুকু হচ্ছে লুন্ডেগর মতবাদ। তো চলো আমরা শুরু করে দেই লুন্ডেগর মতবাদ। এখন আমরা লুন্ডেগর মতবাদ শুরু করব, কিন্তু লুন্ডেগর মতবাদ একদম ভেতরে ডিটেলসে ঢোকার আগে, অর্থাৎ তোমাদের বইয়ে যে ফিগারটা দেয়া, সেই ফিগারে যাওয়ার আগে আমরা লুন্ডেগর মতবাদটাকে একটু বোঝার চেষ্টা করবো যে লুন্ডেগর মতবাদের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি ব্যাখ্যা করতে চাই। তোমরা অলরেডি বলতে পারো যে ভাই আমরা তো লুন্ডেগর মতবাদ বলছি, তার মানে লুন্ডেগর মতবাদ যেহেতু সক্রিয় পরিশোষণ, এখানে আমরা দেখবো যে লবণটা কিভাবে কোষের ভেতরে ঢোকে। হ্যাঁ, উত্তর হচ্ছে ঠিক। কারণ লবণ কিভাবে পরিশোষিত হয় মূলের ভেতরে, বা লবণ কিভাবে পরিশোষিত হয় একটা মূলের একটা কোষের ভেতরে, এটাই আমরা দেখতে চাচ্ছি। কিন্তু ব্যাপারটাকে আমি আরো একটু সিম্পলিফাই করে দেবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে, দেখো, আমরা লুন্ডেগর মতবাদের মাধ্যমে বোঝার চেষ্টা করতেছি একটা লবণকে আমরা কিভাবে কোষের ভেতরে প্রবেশ করাবো। ফাইন, আমরা একটা লবণকে কোষের ভেতরে প্রবেশ করাতে চাই। কিন্তু কোষের ভেতরে প্রবেশ করাতে গেলে, যেহেতু আমরা উদ্ভিদের কথা বলছি, সেখানে হচ্ছে দুইটা দেয়াল রয়েছে। প্রথম দেয়ালটা হচ্ছে এই যে বাইরের কোষ প্রাচীর, এবং তার ভেতরে একটা দেয়াল রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে কোষঝিল্লি। দুঃখিত, ইলেকট্রিসিটি চলে গেল। এনিওয়ে, আমরা কন্টিনিউ করব। তো বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষ প্রাচীর, এবং ভেতরে যেটা থাকছে সেটা হচ্ছে কোষঝিল্লি। একটু দেখে দিচ্ছি। চলবে। তো কোষ প্রাচীর এবং কোষঝিল্লি, এখন তোমরা এই কোষ প্রাচীর সম্পর্কে পড়াশোনা করেছো অনেক আগে থেকে। কোষ প্রাচীরের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কোষ প্রাচীরটা হচ্ছে ভেদ্য। কোষ প্রাচীরকে কি বলেছি আমরা? ভেদ্য। আমি কথাটা বুঝিয়ে দিচ্ছি। এগুলো ডিটেলসে আরো অনেক যাওয়া যায়, কিন্তু সেগুলোতে আমি যাচ্ছি না। এরপরে এখানে রয়েছে হচ্ছে আমাদের কোষঝিল্লি। কোষঝিল্লি, এবং এই যে কোষঝিল্লিটা রয়েছে, এই কোষঝিল্লিকে আমরা বলি অর্ধভেদ্য। এই অর্ধভেদ্য কথাটা থেকেও একটা সুন্দর শব্দ রয়েছে, যে শব্দটাও তোমরা পড়ে এসেছো। এটাকে বলি আমরা হচ্ছে বৈষম্য ভেদ্য। তাহলে তোমরা লিখে রাখো, বৈষম্য ভেদ্য। তাহলে কোষ প্রাচীর ভেদ্য এই কথাটার অর্থ কি? কোষ প্রাচীর ভেদ্য এই কথাটার অর্থ হচ্ছে কোষ প্রাচীরকে যে কেউ ভেদ করতে পারে। অর্থাৎ এই যে আয়নটা রয়েছে, এই আয়নটা কোষ প্রাচীরকে খুব সহজেই ভেদ করে ভেতরে আসতে পারবে। এটাই হচ্ছে কোষ প্রাচীরকে ভেদ্য করতে পারবে, এতটুকু। এরপরে এই যে আয়নটা রয়েছে, এই আয়নটা কোষঝিল্লিকে ভেদ করতে চাইবে। কারণ কি? কারণ আমাদের টার্গেট কি? কোষ, এই আয়নটাকে কোষের ভেতরে প্রবেশ করানো। কোষের ভেতর হচ্ছে এইটা। শুধু কোষ প্রাচীরকে পার করলে যে কোষের ভেতরে গেল, ব্যাপারটা এরকম না। কোষঝিল্লিকে পার করে তাকে সাইটোপ্লাজমে ঢুকতে হবে। এখন কোষঝিল্লির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য। বৈষম্য কথাটার অর্থ কি? বৈষম্য কথাটার অর্থ হচ্ছে সে কাউকে হচ্ছে দিবে, কাউকে দিবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে এই যে আয়নটা রয়েছে, এই আয়নটা এই কোষ ঝিল্লিকে ভেদ করে ঢুকতেও পারে, নাও পারে। আমি তোমাদেরকে সিম্পলি একটা এক্সাম্পল দিই। সেটা মনে করো বাইরে আরো একটা আয়ন রয়েছে, অর্থাৎ দুটো আয়ন। এই দুটো আয়নই কাকে ভেদ করতে পারবে? কোষ প্রাচীরকে ভেদ করতে পারবে। কারণ কোষ প্রাচীর হচ্ছে দুজনের জন্যই কি? ভেদ্য। কিন্তু এই যে কোষঝিল্লিটা রয়েছে, এই কোষঝিল্লিটাকে মনে করো এই দুইটার মধ্যে একজন ভেদ করতে পারবে, আমরা ধরে নিচ্ছি কালোটা ভেদ করতে পারবে। কিন্তু এই যে লালটা রয়েছে, এই লালটা ভেদ করতে পারবে না, অর্থাৎ সে ভেতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কোষঝিল্লিটা এই দুইজনের মাঝে বৈষম্য করছে, কাউকে ঢুকতে দিচ্ছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, এতটুকুই। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে লুন্ডেগর মতবাদ কি ব্যাখ্যা করে, এটাই আমরা বোঝার চেষ্টা করব। তো লুন্ডেগর মতবাদ কি ব্যাখ্যা করে এখন আমি তোমাদেরকে বলিনি, জাস্ট এতটুকু বলেছি কোষ প্রাচীর এবং কোষঝিল্লির মধ্যে পার্থক্যটা লবণের ভেদ্যতার উপর ভিত্তি করে। এখন লুন্ডেগর মতবাদ যেটা ব্যাখ্যা করে সেটা হচ্ছে একটা আয়ন কিভাবে কোষের ভিতরে ঢুকলো। কিন্তু আমরা দেখলাম একটা আয়ন কিভাবে কোষের ভিতরে ঢুকলো, এখানে দুইটা ব্যারিয়ার আছে, প্রথমটা কোষ প্রাচীর, কোষঝিল্লি।
কোষ প্রাচীরে কি কোনো ঝামেলা আছে? উত্তর হচ্ছে না, কোষ প্রাচীরে কোনো ঝামেলা নেই। ঝামেলা কোথায়? কোষ ঝিল্লিতে গিয়ে, কারণ সে কাউকে ঢুকতে দেবে, আবার কাউকে প্রবেশ করতে দিবে না। তাহলে এই যে লুন্ডেগর মতবাদ রয়েছে, এই লুন্ডেগর মতবাদটা কোষ প্রাচীরকে নিয়ে ডিল করে না, বরং এটা ডিল করে হচ্ছে কোষ ঝিল্লিকে নিয়ে, অর্থাৎ যেখানে ঝামেলাটা হয়। অর্থাৎ লুন্ডেগর মতবাদ কি ব্যাখ্যা করে, বা তোমাদেরকে যদি বলি একটু পরে আমরা কি ব্যাখ্যা করব, আমরা একটু পরে ব্যাখ্যা করব যে কিভাবে একটি আয়ন কোষ ঝিল্লিকে ভেদ করে ভেতরে প্রবেশ করে। আমি আবার বলছি, কিভাবে একটি আয়ন কোষ ঝিল্লিকে ভেদ করে ভেতরে প্রবেশ করে, এটাই আমরা বোঝার চেষ্টা করব। কেন? কারণ কোষ প্রাচীরকে যে কোনো আয়ন ভেদ করতে পারে, মেইন যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে কোষ ঝিল্লিতে গিয়ে। অর্থাৎ লুন্ডেগর মতবাদের মাধ্যমে, আমি আবার কথাটা রিপিট করে দিচ্ছি, কারণ তোমরা লুন্ডেগর মতবাদ মুখস্থ করো, বুঝো, কিন্তু জানো না যে এটা কি ব্যাখ্যা করেছে। জাস্ট একটু আইডিয়া রাখো যে হ্যাঁ, এটা কোষ ঝিল্লি রয়েছে, কোষ ঝিল্লির মধ্যে নানা রকম সাইটোক্রোম রয়েছে, ভেতরে প্রবেশ করে গেল। না, এভাবে না, তোমাকে আগে বেসিকটা বুঝতে হবে, তারপর আমরা ডিটেইলসে যাব। তাহলে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এক লাইনে, লুন্ডেগর মতবাদ ব্যাখ্যা করে একটি আয়ন কিভাবে কোষ ঝিল্লিকে ভেদ করে ভেতরে প্রবেশ করে। এতটুকুই হচ্ছে লুন্ডেগর মতবাদের ব্যাখ্যা করার বিষয়। এবং আমরা যে ডেসক্রিপশনে ঢুকবো, সেই ডেসক্রিপশনে মূলত আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন আমরা বলেছিলাম লুন্ডেগর মতবাদ হচ্ছে সক্রিয় পরিশোষণের অংশ। সক্রিয় পরিশোষণের মধ্যে দুটো জিনিস লাগে, আমরা বলেছিলাম, একটা লাগে হচ্ছে এটিপি এবং আরেকটা লাগে হচ্ছে বাহক। আমি আবারও বলছি, একটা লাগে হচ্ছে এটিপি এবং আরেকটা লাগে হচ্ছে বাহক। তো আমরা এই লুন্ডেগর মতবাদেও একইভাবে, যেহেতু লুন্ডেগর মতবাদ হচ্ছে সক্রিয় পরিশোষণের অংশ, এখানে বাহক লাগবে। এখন আমি তোমাদের বাহকের উদাহরণটা দিয়েছি হচ্ছে পাহাড়ের এক্সাম্পল টেনে, কিন্তু এইখানে কোষের ক্ষেত্রে বাহক কারা, এই বিষয়টুকু আমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রিসিটি চলে এসেছে, একটু দাঁড়াও। তোমরা এই ফাঁকে আবারও শেয়ার করে নিতে পারো সবাই, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিতে পারো। এবং পাশাপাশি একটা তথ্য দিয়ে রাখি, আমরা ক্লাসটা নিচ্ছি হচ্ছে স্কুল অফ হিডেন ট্যালেন্ট এবং ইজি বায়োর সৌজন্যে। আমরা ইজি বায়োতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রায় 30 থেকে 40 জন শিক্ষার্থী রয়েছে। তো আমরা সবাই তোমাদেরকে বায়োলজি পড়ানোর জন্য বলতে পারো যে উন্মুখ হয়ে বসে আছি, কারণ আমরা বুঝি যে বায়োলজিটাকে কিভাবে পড়াতে হবে। এর পিছনে কারণ হচ্ছে আমরা বায়োলজিকে সায়েন্স হিসেবেই দেখি, সত্যি কথা বলতে। কেউ মাইন্ড করিও না এটাতে, কারণ এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, আমরা একদিন আলোচনা করব। তো এনিওয়ে, আমরা হচ্ছে ইজি বায়োর পক্ষ থেকে এই ক্লাসটা নিচ্ছি, এবং ইজি বায়োতে আমরা অনেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেব। তো তোমরা যদি নিজ কলেজকে প্রতিনিধিত্ব করতে চাও, তাহলে তোমরা আসতে পারো আমাদের ইজি বায়োতে। এবং এটাকে অন্য কোনো ফেসবুক গ্রুপের মতো দেখিও না, কারণ ইজি বায়ো হচ্ছে প্লান্টলেট নামক একটা সংগঠনের অঙ্গ সংগঠন। প্লান্টলেট হচ্ছে, আমি জাস্ট টাইটেলটা বলে দিচ্ছি, প্লান্টলেট হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জীববিজ্ঞানের ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটে যারা লেখালেখি করেন, তারাই হচ্ছে তোমাদের ক্লাস নিবে, তোমাদের জন্য নিয়মিত পরীক্ষা নিচ্ছে, আরো নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে। তো তোমরা যদি আগ্রহী হও, আমাদের ইজি বায়ো গ্রুপটি ঘুরে দেখবে, তোমাদের বন্ধু বান্ধবদের ইনভাইট করবে, পাশাপাশি যদি অ্যাম্বাসেডর হতে চাও, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। তো ওকে, আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে লুন্ডেগর মতবাদেও অবশ্যই আমাদের বাহক লাগবে। কেন বাহক লাগবে? কারণ লুন্ডেগর মতবাদটা হচ্ছে সক্রিয় পরিশোষণের একটা অংশ। এখন বাহক লাগবে, বাহকটা কোথায়? আমি তোমাদের পাহাড়ের এক্সাম্পল দিয়েছিলাম, এখানে বাহকটা কোথায়? বাহকের বিষয়টা হচ্ছে, দেখো আমরা বললাম লুন্ডেগর মতবাদ শুধু কোন অংশটাকে ব্যাখ্যা করবে, কোষ প্রাচীর নাকি কোষ ঝিল্লি? আমরা উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কোষ ঝিল্লিকে ব্যাখ্যা করবে সে। কোষ ঝিল্লির মনে করো এই অংশটুকুকে ব্যাখ্যা করবে সে। দেখো আমি গোল করে দাগিয়েছি, এই অংশের মধ্যে দেখো দুটো অংশ আছে, একটা হচ্ছে বাইরের এদিকে, আর একটা হচ্ছে ভেতরে ওপাশে, অর্থাৎ কোষ ঝিল্লির এপাশে, কোষ ঝিল্লির ওপাশে। কোষ ঝিল্লির এপাশে লবণটা আছে, এই লবণটা কিভাবে কোষ ঝিল্লির ওপাশে অর্থাৎ কোষের ভিতরে প্রবেশ করলো, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এখন মেইন প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে বাহকটা কোথায়। দেখো এই যে কোষ প্রাচীরটা রয়েছে, এই কোষ ঝিল্লিটা রয়েছে, এইটাকে আমি একটু ফোকাস করি। তোমরা জানো অলরেডি যে কোষ ঝিল্লি দেখতে কি রকম। কোষ ঝিল্লি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী গঠিত হয়, এবং এটা হচ্ছে ফসফোলিপিডের বাই লেয়ার থাকে। তাহলে আমি দেখো অলরেডি একটা লেয়ার দিয়ে দিচ্ছি, আর এখানেও একটা লেয়ার দিচ্ছি। তাহলে কয়টা লেয়ার হলো? হচ্ছে দুটো লেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা আমি কিসের ছবি আঁকলাম?
আমি এই যে চিকন একটা দাগ দিয়ে কোষঝিল্লিকে বুঝিয়েছি, এটাকে আমি বিস্তারিতভাবে মাইক্রোস্কোপের নিচে যেরকমটা দেখাবে সেভাবে আমি এঁকে দিয়েছি। এখন আমার কাছে ফাইন কোষঝিল্লি আছে, কোষঝিল্লির এপাশে কে আছে? কোষঝিল্লির এপাশে আছে ওই লবণটা, এবং কোষঝিল্লির এপাশে কে? এটা হচ্ছে কোষের ভেতর। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কোষের ভেতর, তোমরা লিখে নাও কোষের ভেতর, আর এই অংশটা হচ্ছে বাহির। এবং বাহিরের মধ্যে কে রয়েছে? কোষের বাহির বলতে কোষঝিল্লির বাহির। ওকে, এইখানে একটা আয়ন রয়েছে, এই আয়নটা ভেতরে প্রবেশ করবে। এখন এই আয়নটা যখন ভেতরে প্রবেশ করবে, আমি প্রথমেই অলরেডি ব্যাখ্যা করে দিয়েছি, এটা কি ঘনত্বের আনতির দিকে নাকি আনতির বিপরীত দিকে, অথবা সহজভাবে বলি, এটা কি ঢালের দিকে নাকি ঢালের বিপরীত দিকে? ঢালের বিপরীত দিকে। ঢালের বিপরীত দিকে যেতে গেলে কি লাগে? শক্তি লাগে। শক্তি লাগে জন্যই তো এটাকে আমরা বলছি সক্রিয় পরিশোষণ। আচ্ছা ফাইন, শক্তির পাশাপাশি কি কাকে লাগে? শক্তির পাশাপাশি লাগে হচ্ছে বাহককে। এখন এইখানে বাহককে, এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে এইখানে বাহক হচ্ছে নানা রকম প্রোটিন। তোমরা নানা রকম প্রোটিনের ছবি এঁকেছো, রাইট? ফ্লুইড মোজাইক মডেলে এই প্রোটিনগুলো হচ্ছে মূলত বাহক। ওকে, এতটুকুই। এখন লুন্ডেগর মতবাদের ক্ষেত্রে লুন্ডেগর যে কাহিনীটা করলেন, তিনি বললেন যে অ্যাকচুয়ালি একটা আয়নকে যখন ভেতরে প্রবেশ করাতে হবে তখন তিনটা বাহক রয়েছে। কয়টা বাহক? তিনটা। মনে করো আমি জাস্ট আগে তোমাদেরকে স্কিমেটিক্যালি বুঝাবো, অর্থাৎ ছবি এঁকে খুব সিম্পলি বুঝাবো, তারপর এর ডিটেইলসে ঢুকবো, তখন তোমরা বুঝতে পারবে। দেখো, মনে করো এইখানে একটা বাহক রয়েছে, আমি জাস্ট গোল করে দিলাম, এটাকে আবার আয়ন মনে করিও না। এখানে একটা বাহক রয়েছে, এখানে একটা বাহক রয়েছে, জাস্ট সিম্পলি বোঝানোর জন্য। এখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে লবণটা, এই লবণটাকে প্রথমে এই বাহকটা নিয়ে নেয়। বাহকটা নিয়ে নেওয়ার পর বাহকের কাজ কি? বাহকের কাজ বহন করা। কাকে বহন করবে? এই লবণকে বহন করবে। কেন বহন করবে? কারণ ঢালের বিপরীত দিকে অবশ্যই বাহক লাগে, এটা আমরা অলরেডি এস্টাবলিশ করে এসেছি। তারপর এই এই লবণটাকে নিয়ে আবার এই লবণটাকে এঁকে দিয়ে দেয়। আবার এই যে কাজটা করে, এই লবণটাকে বাহিত করে এঁকে দিয়ে দেয়, এবং আলটিমেটলি এই বাহকটা এই লবণটাকে কোথায় ছেড়ে দেয়? কোষের ভেতরে ছেড়ে দেয়। তাহলে আমরা দেখলাম বাহক বলতে কি বোঝাচ্ছি, বাহকগুলো কোথায় থাকে, বাহকগুলো কিভাবে একটা লবণকে বাহির থেকে কোষের ভেতরে প্রবেশ করায়। এই বিষয়টুকু আশা রাখছি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং বাহক বলতে মূলত কাকে বোঝাই? বাহক বলতে আমরা মূলত বোঝাই হচ্ছে প্রোটিন। ওকে, এতটুকুই। এখন বাহক বলতে আমরা প্রোটিনকে বোঝাচ্ছি, ফাইন। এই যে প্রোটিনটা রয়েছে, প্রোটিন অনেক ধরনের হয়। এখানে আমরা কোন প্রোটিন সম্পর্কে কথা বলছি? লুন্ডেগর মতবাদ অনুযায়ী যে বাহকটা আয়নকে বাহির থেকে ভেতরে বহন করে, যে তিনটা বাহক, তারা হচ্ছে মূলত সাইটোক্রোম। অর্থাৎ লুন্ডেগর মতবাদ অনুযায়ী বাহকটার নাম কি? লুন্ডেগর মতবাদ অনুযায়ী বাহকটার নাম হচ্ছে সাইটোক্রোম। আবার তোমরা সব সময় সাইটোক্রোম সাইটোক্রোম পড়িও না। সাইটোক্রোম শুধু কার জন্য প্রযোজ্য? সাইটোক্রোম শুধু লুন্ডেগর মতবাদের জন্য প্রযোজ্য। ওকে, এতটুকুই। তো আমরা এখানেই শেষ করে দিচ্ছি মানে এই পার্টটুকু। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লুন্ডেগর মতবাদের ব্যাখ্যা। আমরা আশা রাখছি তোমরা থাকবে এবং খুব ভালোভাবে বুঝতে পারবে লুন্ডেগর মতবাদের পিছনের কাহিনী। আমি একটু ছোট্ট গল্প বলবো যে কিভাবে লুন্ডেগর মতবাদটা আসলো, এরপরে লুন্ডেগর মতবাদটাকে ব্যাখ্যা করব। তো চলো সবাই প্রস্তুতি নেই আবারও। ওকে, আমরা হচ্ছে লুন্ডেগর মতবাদ নিয়ে এখন কথা বলবো বিস্তারিত। তো বিস্তারিত আমরা শুরু করে দেই। আমি বলেছিলাম যে তোমাদেরকে লুন্ডেগর মতবাদের পেছনের একটু কাহিনী বলবো। সেই পেছনের কাহিনী নিয়ে আগে একটু কথা বলি, তারপরে হচ্ছে তোমরা বুঝতে পারবা যে লুন্ডেগর মতবাদটা কিভাবে আসলো এবং এর পেছনে যৌক্তিকতাটা কি। তো আমরা যে লুন্ডেগর মতবাদ বলছি, এই লুন্ডেগর মতবাদ এই মতবাদ দিয়েছিলেন হচ্ছে লুন্ডেগার্ড নামক একজন সায়েন্টিস্ট। এর ইংরেজি বানানটা আমি লিখে দেই কারণ অনেকে ভুল করো। লুন্ডে, জি এ আর ডি অনেকে লেখে, আবার অনেকে লেখে ডিটিএইচ। ওকে, যেটা ইচ্ছা হয় সেটা লিখতে পারো তোমরা। তো লুন্ডেগর মতবাদ এটা হচ্ছে লুন্ডেগর দিয়েছিলেন। ইনি দিয়েছিলেন হচ্ছে 1954 সালে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এর যে মানে মতবাদটা যে ডেভেলপ হলো, এই ডেভেলপমেন্টটা হয়েছে 1933 সালে। এবং 1933 সালে দুইজন সায়েন্টিস্ট, তার মধ্যে একজন অবশ্যই লুন্ডেগর ছিলেন এবং আরেকজন সায়েন্টিস্ট হচ্ছেন, একটু দাঁড়াও, সেটা হচ্ছে বারস্ট্রোম এবং বারস্ট্রোম।
তোমরা জাস্ট লিখে নাও, এটা এটা মুখস্থ করতে হবে না, কিন্তু আমি তোমাদের গল্পটা বলি। তোমরা লুন্ডেগর মতবাদ পড়তে গিয়ে মনে হয় জীবনে গল্প শোনো নাই। তো এনিওয়ে আমরা শুধু হচ্ছে মতবাদটাই পড়িয়ে দেই সবসময়। লুন্ডেগর এবং বারস্ট্রম যে কাহিনীটা ঘটলো সেটা হচ্ছে যে 1933 সালে তারা একটা রিসার্চ করলেন। সবকিছু তো রিসার্চ থেকেই আসে। তো তাদের রিসার্চ যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে মনে করো একটা গাছ তারা নিলেন। এই গাছের হচ্ছে এটা মূল আছে, এখন এখানে পাতা আছে, আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি অনেক। এটা হচ্ছে ওই গাছটা। এই গাছটাকে আমরা একটু আবার আঁকি, ওকে, পাশাপাশি এঁকে ফেলি, ওকে ফাইন। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে এই গাছগুলোকে মনে করো আমরা টবে রেখেছি, ওকে, সবকিছু দেখতে একই মনে হচ্ছে। কিন্তু লুন্ডেগর এবং বারস্ট্রম যে কাজটা করলেন সেটা হচ্ছে এই যে গাছটা রয়েছে এই গাছের মধ্যে নরমাল পানি রয়েছে, নরমাল হচ্ছে লবণগুলো রয়েছে, ওকে। এরপরে এরা যে কাজটা করলেন সেটা হচ্ছে এই গাছটাকে তুলে নিয়ে গিয়ে আমি এখানে এ লিখে দিচ্ছি আর এখানে বি লিখে দিচ্ছি। এই গাছটাকে তুলে নিয়ে গিয়ে ওনারা নতুন একটা টবে রাখলেন। নতুন যে টবটাকে রাখলেন, আমি একটু কালো কালি করে দেই, না হলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, নতুন একটা টবে রাখলেন, এটা হচ্ছে লাল টব, এটা হচ্ছে কালো টব। নতুন টবে রাখার পর তারা যে কাজটা করলেন সেটা হচ্ছে এই জায়গাটায় একটা লবণ ঢেলে দিলেন। সেই লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে অর্থাৎ হচ্ছে আমরা যে খাবার লবণটা খাই সেই খাবার লবণটাই তিনি এখানে দিয়েছিলেন। এই যে খাবার লবণটা দিলেন, এই খাবার লবণটা দেওয়ার পর ইনি এখানে মেইনলি হচ্ছে ক্লোরিন যেটা রয়েছে, দুঃখিত, আচ্ছা, তো তোমরা জানো হচ্ছে কোন একটা লবণকে যদি কোনো দ্রবণে দেয়া হয়, অর্থাৎ এখানে তো পানি রয়েছে, তখন এই লবণটা যেহেতু এটা আয়নিক যৌগ এটা ভেঙে যায়। ভেঙে কিসে কিসে পরিণত হয়? সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এটাতে। তার মানে এখানে হচ্ছে নরমাল যতটুকু থাকা থাকে, কিন্তু এখানে ওরা কি করেছিলেন? এক্সট্রা সাপ্লাই দিয়েছিলেন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। এবং তোমাদেরকে যেটা জানতে হবে, এই যে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসটা হচ্ছে খুব কম পরিমাণে উদ্ভিদের মধ্যে শোষিত হয়। সবচেয়ে বেশি তো শোষিত হয় কোনটা? সবচেয়ে বেশি শোষিত হয় হচ্ছে ক্লোরিন মাইনাস। এখন তার একটা বিষয় অবজার্ভ করলেন, যে বিষয়টা অবজার্ভ করলেন সেটা হচ্ছে এখানে নরমাল অবস্থা, এখানে অস্বাভাবিক অবস্থা। কারণ এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের পরিমাণ বেশি। কিন্তু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের পরিমাণ বেশি হওয়ার পরেও এখানে কোনটাকে মেইনলি উদ্ভিদ বেশি গ্রহণ করবে? সোডিয়াম প্লাসের থেকে ক্লোরিন মাইনাসটাকে বেশি গ্রহণ করে। তাহলে আমি জাস্ট এখানে গোল করে দেখাচ্ছি। এখন তারা যে বিষয়টা অবজার্ভ করলেন সেটা হচ্ছে এইখানে নরমাল অবস্থা, এইখানে অস্বাভাবিক অবস্থা। আমি মেইন পয়েন্টে আসতেছি। সেটা হচ্ছে এইখানে নরমাল অবস্থায় গাছটা বেঁচে থাকতেছে, ফাইন। গাছটা বেঁচে থাকা অবস্থায় সে কি করতেছে? শ্বসন প্রক্রিয়া চালাচ্ছে। তোমরা জানো শ্বসনের মাধ্যমে কি তৈরি হয়? শ্বসনের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে শক্তি তৈরি হয়। অর্থাৎ এখানেও শ্বসন প্রক্রিয়া চলতেছে, এখানেও শ্বসন প্রক্রিয়া চলতেছে। কিন্তু তারা যেটা দেখলেন, এইখানে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ শক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে যে পরিমাণ শ্বসন প্রক্রিয়া হচ্ছে, এইখানে তার থেকেও বেশি পরিমাণ শ্বসন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। অর্থাৎ এই জায়গাটায় শ্বসনের পরিমাণ হচ্ছে আমি দেই কম, এই জায়গাটায় শ্বসনের পরিমাণ হচ্ছে বেশি। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম, আগে সিম্পলিফাই করি, সেটা হচ্ছে শ্বসনের পরিমাণ কম মানে কি? এটিপির পরিমাণ কম, আর এখানে শ্বসনের পরিমাণ বেশি মানে কি? এটিপির পরিমাণ হচ্ছে বেশি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কোন দ্রবণের মধ্যে যদি কোনো আমরা নেগেটিভ আয়নকে দেই, যেহেতু আমরা আগেই বলেছি নেগেটিভ আয়নে ফোকাস করব কারণ ক্লোরিন বেশি পরিমাণে গৃহীত হয়। তো আমরা যদি কোনো নেগেটিভ আয়নকে দেই, এই নেগেটিভ আয়নকে গ্রহণ করার ফলে তার শ্বসনের পরিমাণটা বেড়ে যায়। আবার আমি বলছি, এই নেগেটিভ আয়নটাকে গ্রহণ করার ফলে শ্বসনের পরিমাণটা বেড়ে যায়। বা কথাটাকে এভাবে বলতে পারি, এই নেগেটিভ আয়নটাকে গ্রহণ করার ফলে এটিপি বা শক্তি তৈরির পরিমাণটা বেড়ে যায়। তো তাদের এই এক্সপেরিমেন্টাল সেটআপটার কনক্লুশন একটাই। কনক্লুশনটা আমি আবারও দিচ্ছি। কনক্লুশনটা হচ্ছে যে আমরা যখন কোনো নেগেটিভ আয়নকে সাপ্লাই করি মূলের কাছাকাছি, ওই নেগেটিভ আয়ন যখন উদ্ভিদের ভেতরে প্রবেশ করে তখন সেখানে শক্তির পরিমাণটা বেড়ে যায়। এখন লুন্ডেগররা হচ্ছে এটা ভাবার চেষ্টা করলেন যে কেন আমি যদি একটা নেগেটিভ আয়নকে দিই শক্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো তখন তারা একটা কনক্লুশন টানার চেষ্টা করলেন। কনক্লুশনটা হচ্ছে এরকম যে আমরা নেগেটিভ আয়ন, অর্থাৎ আমরা যদি অ্যানায়ন দেই, এই অ্যানায়নের কারণে শ্বসনের পরিমাণ বাড়ে। তোমরা লিখে নাও,
এই অ্যানায়নের কারণে শ্বসনের পরিমাণ বাড়ে। এর অর্থ বাড়ে, অর্থাৎ আমি অর্থাৎটা এখানে লিখে দিচ্ছি, বেশি নিচে যাচ্ছি না। অর্থাৎ অ্যানায়নের পরিশোষণের জন্য, দেখো খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট, কিন্তু তারা হচ্ছে কত সুন্দর একটা কনক্লুশন টানলেন। অ্যানায়নের পরিশোষণের জন্য শক্তি প্রয়োজন। ওই কথাটাকে আমি একটু ভিন্নভাবে লিখলাম, অ্যানায়নের পরিশোষণের জন্য শক্তি প্রয়োজন। তো এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে জাস্ট এটাই, অ্যানায়নের পরিশোষণের জন্য শক্তি প্রয়োজন। এখন শক্তি প্রয়োজন হয় কোন পরিশোষণে, সক্রিয় নাকি নিষ্ক্রিয়? অবশ্যই সক্রিয় পরিশোষণে আমরা পড়ে এসেছি। তার মানে লুন্ডেগর মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষিত হয় হচ্ছে সক্রিয় পরিশোষণে, অর্থাৎ এখানে হচ্ছে শক্তির প্রয়োজনটা হয়। এটাই ছিল হচ্ছে তাদের কনক্লুশন। তার মানে আমরা যে লুন্ডেগর মতবাদটা পড়বো, এই লুন্ডেগর মতবাদ থেকে আমরা যে থিওরিটা তৈরি করলাম অলরেডি, অথবা লুন্ডেগর যে এক্সপেরিমেন্টটা করলেন, সেই এক্সপেরিমেন্ট থেকে তিনি কনক্লুশন টানলেন হচ্ছে এটা। এখন তোমরা ভাবনা যে ভাই অ্যানায়নের জন্য হচ্ছে শক্তি প্রয়োজন হয় অ্যানায়ন যদি ঢুকতে চায়, কিন্তু তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়? আপনি যে সোডিয়াম প্লাসের কোনো কথা বললেন না। তো সোডিয়াম প্লাসের বিষয়টা আমরা সবার শেষে গিয়ে চেক করব, এবং তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে। তো তাহলে আমরা লুন্ডেগর মতবাদ হচ্ছে সক্রিয় পরিশোষণের মতবাদ। এখন লুন্ডেগর মতবাদ সক্রিয় পরিশোষণের মতবাদ বুঝলাম। পরিশোষণ কয় ধরনের আয়নে হতে পারে? দুই ধরনের, অ্যানায়ন এবং ক্যাটায়ন। কিন্তু এখন পর্যন্ত আমরা কি এস্টাবলিশ করেছি যে অ্যানায়ন শোষণে শক্তি লাগে নাকি হচ্ছে ক্যাটায়ন শোষণে শক্তি লাগে? আমরা যেটা বুঝিয়ে দিলাম সেটা হচ্ছে অ্যানায়ন পরিশোষণের জন্য শক্তির প্রয়োজন হয়। তো আমরা মূলত লুন্ডেগর মতবাদের মাধ্যমে ফোকাস করব যে কিভাবে একটা অ্যানায়ন পরিশোষিত হয়ে কোষের ভিতরে ঢোকে, কোষের ভিতরে কোন দেয়ালটাকে ডিঙিয়ে ঢোকে, কোষের ভিতরে কোষ ঝিল্লিকে অতিক্রম করে কিভাবে ঢোকে, এই বিষয়টা দেখার চেষ্টা করব। আর ক্যাটায়নের বিষয়টা আমরা হচ্ছে সবার শেষে গিয়ে বুঝবো। তো চলো আমরা শুরু করে দেই লুন্ডেগর মতবাদ। আমি আশা রাখছি তোমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আবার আমাদেরকে জানাবে, আমরা হচ্ছে এটাকে আলাদাভাবে প্রয়োজনে তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। তো আমরা হচ্ছে যেটা নিয়ে পড়তেছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে রয়েছে একটা কোষ ঝিল্লি, একটা লবণ, সেটা হচ্ছে কোষ প্রাচীরকে তো ভেদ করে ঢুকতে পারে, কিন্তু মেইনলি সে কোষ ঝিল্লিকে ভেদ করে ঢুকবে কিভাবে। অর্থাৎ আমরা এই জায়গাটায় ফোকাস করতে চেয়েছি লুন্ডেগর মতবাদ অনুযায়ী। এখন এই জায়গাটায় কে রয়েছে? কোষ ঝিল্লি রয়েছে। কোষ ঝিল্লি খুবই চিকন, এটা আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, আমি তোমাদের ছবি এঁকে দিয়েছিলাম, কোষ ঝিল্লি অনেক বড়, যেখানে হচ্ছে ডান পাশে কি ছিল, ওই যে একটা স্তর ছিল ফ্লুইড মোজাইক মডেলে, বাম পাশে ছিল আরেকটা স্তর। এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের কোষ ঝিল্লিটা রয়েছে, এই কোষ ঝিল্লিটাকে অনেক বড় করে আঁকবো। অর্থাৎ এইখানে জাস্ট যেটাকে একটা আমরা লাল কালি দিয়ে দেখিয়েছি, এইটাকে আমরা করে ফেলবো হচ্ছে এত বড়। অর্থাৎ কোষ ঝিল্লিটাকে আমরা করে ফেলবো এত বড়। ওকে, অর্থাৎ এই চিকন কোষ ঝিল্লিটাকে আমরা এত বড় করে এঁকে ফেললাম, এবং আমাদের টার্গেট কি? একটা আয়নকে বাহির থেকে ভেতরে প্রবেশ করানো। আমি একটু ক্লিয়ার করে দেই, মনে করো এই পাশে আয়নটা আছে, তাহলে বোঝাতে সুবিধা হবে। এইটা, এই আয়নটা হচ্ছে এখানে গেল, এখন সে ভেতরে প্রবেশ করতে যাচ্ছে। এই যে মাঝের দাগটা, এটা হচ্ছে কোষ ঝিল্লি, আমরা কোষ ঝিল্লিকেই ফোকাস করেছি। এখন কোষ ঝিল্লির বামে কি রয়েছে? ওই আয়নটা। তাহলে আমি যে কাজটা করব, কোষ ঝিল্লির বামে আমি ওই আয়নটাকে দিয়ে দিচ্ছি। এই যে আয়নটা যা আছে কোষ ঝিল্লির বাইরে, এখন এই আয়নটা কোথায় ঢুকতে চাচ্ছে? এই আয়নটা ভেতরে ঢুকতে চাচ্ছে। তার মানে এই জায়গাটাকে আমি বলবো হচ্ছে কোষের ভেতর। লিখে রাখো কুইকলি, এটা হচ্ছে কোষের ভেতর, আর এটা হচ্ছে বাহির। কোষ ঝিল্লির বাহির মূলত, যাই তোমরা বাহিরে লিখো, কোনো অসুবিধা নেই। এখন আমরা বলেছিলাম এই যে কোষ ঝিল্লিটা রয়েছে, কোষ ঝিল্লিটাতে এই আয়নটাকে কেউ বহন করে নিয়ে যাবে। কে বহন করে নিয়ে যায়? আমরা বলেছি বহন করে নিয়ে যায় হচ্ছে বাহক। এবং আমাদের লুন্ডেগর মতবাদ অনুযায়ী বাহককে, আমাদের লুন্ডেগর মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে আমাদের সাইটোক্রোম। তা আমি তোমাদেরকে ছবি এঁকে দিয়ে দেখিয়েছিলাম যে কয়টা সাইটোক্রোম থাকে, 3টা সাইটোক্রোম থাকে। তাহলে আমরা যে কাজটা করব, এখানে একটা সাইটোক্রোম বাহক এঁকে দাও, জাস্ট লেখো সাইটোক্রোম, তাহলেই হবে। এখানে একটা সাইটোক্রোম লিখো,
এবং এখানে একটা সাইটোক্রোম লিখো। তাহলে আমরা কয়টা বাহক পাচ্ছি? আমরা 3টা বাহক পাচ্ছি। প্রথম সাইটোক্রোম বাহকটার নাম সাইটোক্রোম এ, দ্বিতীয় সাইটোক্রোম বাহকটার নাম সাইটোক্রোম সি, এভাবেই অ্যারেঞ্জ থাকে, এবং তৃতীয় সাইটোক্রোম বাহকটার নাম হচ্ছে সাইটোক্রোম বি। তাহলে আমরা কয়টা বাহক পাচ্ছি? 3টা বাহক, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি। এখন এই যে সাইটোক্রোম বাহকগুলো রয়েছে সবগুলোই কাছাকাছি দেখতে। এই সাইটোক্রোম বাহকের আমি একটু স্ট্রাকচারটা তোমাদের দেখাবো যেন তোমাদের বুঝতে খুব বেশি সুবিধা হয়। এই সাইটোক্রোম বাহকটা দেখতে হচ্ছে অনেকটা ক্লোরোফিল অণুর মতো। কেন আমি বলি তোমাদেরকে, সাইটোক্রোম বাহকের ক্ষেত্রে মাঝে যেটা থাকে সেটা হচ্ছে আয়রন। এই আয়রনের চারপাশে 4টা হচ্ছে নাইট্রোজেন থাকে। ক্লোরোফিলের ক্ষেত্রে কি হয় জানো? ক্লোরোফিলের ক্ষেত্রে হচ্ছে মাঝে থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম, চারপাশে হচ্ছে 4টা নাইট্রোজেন। এজন্য আমি বলেছি সাইটোক্রোম দেখতে অনেকটা কার মতো? সাইটোক্রোম দেখতে অনেকটা হচ্ছে ক্লোরোফিলের মতো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সাইটোক্রোম। তাহলে আমরা দেখতে পারলাম সাইটোক্রোমের মাঝে যে আয়নটা আছে এই আয়নটা হচ্ছে আয়রন। এখন এই যে আয়রনটা রয়েছে এই আয়রন, তোমরা জানো আয়রনটা হচ্ছে অবস্থান্তর মৌল। এটা দুটো স্টেটে থাকতে পারে, হয় এটা থাকতে পারে 2+, আমি আশা রাখছি যে দেখা যাচ্ছে, যদি দেখা না যায় আমার কথা ফলো করো, আয়রন 2+, অথবা এটা থাকে হচ্ছে আয়রন 3+ ফরম্যাটে। অর্থাৎ আয়রন থাকে আইদার 2+ এ, আয়রন থাকে আইদার 3+ এ। কোথায় থাকে? এরা থাকে হচ্ছে সাইটোক্রোমের ভেতরে, সাইটোক্রোমের গঠনের ভেতরে। এখন আয়রন 2+ এর থাকতে পারে, আয়রন 3+ এর থাকতে পারে, কিন্তু কথাটাকে আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে কথাটা দাঁড়ায় সেটা হচ্ছে সাইটোক্রোমের ভেতরে, মনে করো একটা সাইটোক্রোম, কথাটা ভালো করে বোঝো, একটা সাইটোক্রোম, তার ভেতরে একটা আয়রন রয়েছে। এই আয়রনটা 2+ এ আছে, কিন্তু সে চাইলে হয়ে যেতে পারবে হচ্ছে 3+, আবার এই আয়রন 3+টা হয়ে যেতে পারবে হচ্ছে আয়রন 2+। অর্থাৎ আয়রন 2+ এবং আয়রন 3+ নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয় একটা সাইটোক্রোমের ভিতরে। তোমরা আবার ভাবিও না একটা সাইটোক্রোমের ভিতরে আয়রন 2+ ও আছে 3+ ও আছে। ব্যাপারটা হচ্ছে একটা সাইটোক্রোমের ভিতরে হয় আয়রন 2+ না হয় আয়রন 3+ থাকবে। কিন্তু যদি আয়রন 2+ থাকে সে নিজেকে চেঞ্জ করে হতে পারবে আয়রন 3+, আয়রন 3+ থাকলে সে নিজেকে চেঞ্জ করে হতে পারবে আয়রন 2+, আবার সে আয়রন 2+ চেঞ্জ হয়ে হতে পারবে আয়রন 3+। এইভাবে এই অণুটা নিজেকে বারবার চেঞ্জ করতে পারে, আয়রন 2+ থেকে 3+, 3+ থেকে 2+। এখন ব্যাপারটা হচ্ছে আয়রন 2+ যদি হতে চায় 3+, তাহলে তাকে কি করতে হবে? তোমরা জানো আয়রন 2+ যদি 3+ হতে চায় তাকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। কিন্তু আয়রন 3+ যদি 2+ হতে চায় তাকে একটা ইলেকট্রন কি করতে হবে? গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আয়রন 3+ একটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 2+, আয়রন 2+ একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+। এতটুকু বুঝতে পারলাম ভাই। এখন আমাদের সবকিছু বোঝা হয়ে গেছে। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লুন্ডেগর মতবাদ। আমাদের অতিরিক্ত হলে 5 থেকে 7 মিনিট লাগবে, তোমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করার চেষ্টা করো। দেখো, লুন্ডেগর সাহেব লুন্ডেগর মতবাদ দিলেন। তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে এই যে কোষঝিল্লিটা, এই কোষঝিল্লির ভেতরে নানা রকম ক্রিয়া বিক্রিয়া ঘটে। তার মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হচ্ছে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। ডিহাইড্রোজেনেস ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে, আমি লিখে দিচ্ছি ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। এই বিক্রিয়াটার মাধ্যমে কি বের হয়ে যায়? তোমরা নাম শুনেই বুঝতে পারছো, ডিহাইড্রোজেনেস, ডি মানে বাদ পড়ে, হাইড্রোজেনেস মানে কি কে বাদ পড়ে? হাইড্রোজেন বাদ পড়ে। হাইড্রোজেন বাদ পড়ার পর, অর্থাৎ এই বিক্রিয়াটা শেষে হাইড্রোজেন বাদ পড়ে বের হয়ে চলে যায়, তখন এখানে চলে আসে হচ্ছে H+, অর্থাৎ হাইড্রোজেনটা যখন বের হয় তখন তার একটা অংশ হয়ে যায় H+, এবং H+, দেখো ভালো করে বোঝো, হাইড্রোজেন, আমি বলছি এটা হাইড্রোজেন পরমাণু। এই পরমাণুতে আমি যদি ইলেকট্রনটাকে বের করে দেই এই পরমাণু থেকে, তাহলে আমি ইলেকট্রন বাদ দিলে আর কি পাবো? H+। কারণ H+ এ কোনো ইলেকট্রন নেই, এই ইলেকট্রনটা হচ্ছে আমি এখানে লিখেছি। অর্থাৎ ইলেকট্রন আর H+ মিলে হচ্ছে হাইড্রোজেন পরমাণু তৈরি হচ্ছে। তার মানে দেখো, ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বের হয়ে যায়, কিন্তু হাইড্রোজেন বের হয়ে আমরা শুধু H+ অংশটা পেয়েছি, তাহলে আরো একটা অংশ বের হয়ে যায়। কে বের হয়ে যায়? আরেকটা অংশ হচ্ছে ইলেকট্রন বের হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি হাইড্রোজেনের মধ্যে যেমন প্রোটন থাকে ইলেকট্রন থাকে, তোমরা জানো H+ টাকে প্রোটন বলা হয়, আশা করি জানো, প্রোটন ইলেকট্রন। তাহলে ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বের হয়ে গেল। এই ইলেকট্রনের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই ইলেকট্রনটা চলে যায় হচ্ছে সাইটোক্রোম বি এর কাছে। এখন আমরা বলছি সাইটোক্রোম মানে হচ্ছে তার ভেতরে কি থাকবে?
সাইটোক্রোম মানেই হচ্ছে তার ভেতরে থাকবে হচ্ছে আয়রন 2+ অথবা আয়রন 3+, এবং আয়রন 2+ যদি থাকে সে 3+ হতে পারবে, 3+ হলে 2 থাকলে 2+ হতে হবে। তো ধরে নেই এই যে সাইটোক্রোম বিটা রয়েছে, এই সাইটোক্রোম বিটার ভেতরে আপাতত আছে হচ্ছে আয়রন 3+, আমি লিখে দিচ্ছি আয়রন 3+। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা ঢুকলো, এই ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে আয়রন 3+ এর কাছে। ইলেকট্রনটা যদি আয়রন 3+ এর কাছে চলে যায়, দেখো সাইটোক্রোম বি এর ভিতরে একটা আয়রন রয়েছে যেটা আয়রন 3+, সে যখন একটা ইলেকট্রনকে নেবে, আয়রন 3+ যদি ইলেকট্রনকে নেয়, আমরা পড়েই এসেছি সেটা হয়ে যায় আয়রন 2+। তখন এই আয়রন 3+টা নিজেকে চেঞ্জ করে হয়ে যাবে আয়রন 2+। কেন? কারণ সে একটা ইলেকট্রনকে এখানে গ্রহণ করেছে, এই জন্য সে হয়ে গেল আয়রন 2+। তোমরা আবার ভাবিও না আয়রন 3+ নিজে এদিকে চলে যায় না, আমরা জাস্ট প্রতীক দিয়ে বোঝাচ্ছি যে আয়রন 3+ হয়ে গেল আয়রন 2+। এখন আমরা বলেছি আয়রন 3+ আয়রন 2+ হতে পারে, আবার একই ঘটনা ঘটতে পারে আয়রন 2+ আবার হয়ে যেতে পারে আয়রন 3+। তাহলে দেখো এই যে আয়রন 2+টা রয়েছে, সেই আয়রন 2+টা আবার হয়ে যাবে আয়রন 3+। কিন্তু আয়রন 2+ যদি আয়রন 3+ হয়ে যায়, সে কাকে ছেড়ে দিচ্ছে? আমরা দেখেছি আয়রন 2+ যদি আয়রন 3+ হয়, সে ছেড়ে দেয় হচ্ছে ইলেকট্রনকে, সে ছেড়ে দেয় হচ্ছে ইলেকট্রনকে। তাহলে আয়রন 2+ আয়রন 3+ হয়ে গেল, এইখানে কে বের হয়ে আসলো? এইখানে বের হয়ে আসলো হচ্ছে ইলেকট্রন। এখন এই ইলেকট্রনকে কে নেবে? এই ইলেকট্রনকে নেবে হচ্ছে সাইটোক্রোম সি। সাইটোক্রোম সি এর ক্ষেত্রে আমরা উপরে লিখি হচ্ছে আয়রন 3+ আছে, অর্থাৎ এই আয়রন 3+টা সাইটোক্রোম সি এর। এই আয়রন 3+টা কি হয়? এই আয়রন সাইটোক্রোম বি এর আয়রন 2+ যে ইলেকট্রনটাকে ছেড়েছে, আমি এখানে ছোট্ট করে একটা ইলেকট্রন এঁকে দেই, এই যে ইলেকট্রনটাকে এ ছাড়লো, এই ইলেকট্রনটাকে গ্রহণ করে আয়রন 3+। তাহলে এই ইলেকট্রনটাকে যখন আয়রন 3+ গ্রহণ করে, সে হয়ে যায় হচ্ছে আয়রন 2+। তাহলে তোমরা বুঝতে পারছো আশা রাখছি। এরপরে আয়রন 2+ হলো, কিন্তু আয়রন 2+ আবার একই কাজ করে, কি করে? আয়রন 2+ হয়ে যায় আয়রন 3+। সে যখন আয়রন 3+ হয়ে যায়, সে আবার কাকে ছেড়ে দেয়? সে আবার একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়। এই ইলেকট্রনকে কে গ্রহণ করবে? তোমরা অলরেডি বুঝতে পেরেছো, এই ইলেকট্রনকে গ্রহণ করবে হচ্ছে সাইটোক্রোম এ। কারণ সাইটোক্রোম এ তেও আগে থেকে আয়রন 3+ রয়েছে। এই আয়রন 3+ হচ্ছে ওই ইলেকট্রনটাকে গ্রহণ করে কি হয়ে যাবে? আয়রন 2+। এবং আয়রন 2+ আবার হয়ে যাবে আয়রন 3+। তখন সে কাকে ছেড়ে দেবে? যখন আয়রন 2+ হয়ে যাবে আয়রন 3+, সে আবার একটা ইলেকট্রনকে ছেড়ে দেবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে সেই ইলেকট্রনটা প্রথমে সাইটোক্রোম বি তে গেল, সাইটোক্রোম বি থেকে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি থেকে সাইটোক্রোম এ তে এসে সে হচ্ছে ইলেকট্রনটাকে ছেড়ে দিল। এখন দেখো তিনটা বাহকই শেষ, এই ইলেকট্রনকে নেয়ার মতো আর কোনো বাহক আছে? উত্তর হচ্ছে আর কোনো বাহক নেই। তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আচ্ছা তোমরা আগে এতটুকু ডাইজেস্ট করো, মানে এতটুকু বোঝার চেষ্টা করো আমি যেটা বুঝালাম নিজে নিজে। আমরা এরপরে হচ্ছে আর 5 মিনিটের মতো লাগবে, আমরা পুরোটুকু শেষ করে দেব, জাস্ট এতটুকুতে রেখে দিচ্ছি। ওকে, মানে ক্লাস কন্টিনিউ হবে, তোমরা জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করো। আমি হচ্ছে একটু শর্টকাটে আবারও একটু কমপ্লিটলি বলে দিই, সারাংশ টেনে দিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বের হলো, কিন্তু হাইড্রোজেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, প্রোটন ইলেকট্রন। ইলেকট্রনটা চলে এসেছে সাইটোক্রোম বি তে। সাইটোক্রোম বি তে যে আয়রন 3+ ছিল, সেই ইলেকট্রনটাকে নিয়ে হয়ে যায় আয়রন 2+। কিন্তু আয়রন 2+ আবার হয়ে যায় আয়রন 3+ ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে। এই ইলেকট্রনটাকে গ্রহণ করে সাইটোক্রোম সি এর আয়রন 3+। সে গ্রহণ করে, সে যখন গ্রহণ করে সে হয়ে যায় আয়রন 2+। কিন্তু আয়রন 2+ আবারও ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, দিয়ে হয়ে যায় আয়রন 3+। এই যে ইলেকট্রনটাকে ছেড়ে দিল, সে আবার তাকে আবার গ্রহণ করে সাইটোক্রোম এ এর আয়রন 3+। আয়রন 3+ গ্রহণ করে আবার হয় আয়রন 2+। আয়রন 2+ আবার ছেড়ে দেয় ইলেকট্রনটাকে, হয়ে যায় আয়রন 3+। অর্থাৎ আয়রন 2+ আয়রন 3+ বারবার দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে, এইভাবে নিতে নিতে এই ইলেকট্রনটাকে এই দিকে নিয়ে আসে। ওকে, তোমাদের ক্যামেরায় একটু সমস্যা ছিল, উপরে তোমরা কম দেখতে পাচ্ছিলে। তো এনিওয়ে আমরা হচ্ছে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়াটা বুঝতে পারলাম এবং ইলেকট্রনটাকে বের করে দেওয়া বুঝতে পারলাম। এখন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনটা বের হয়ে গেল, এখন ইলেকট্রনের ভাগ্যে কি ঘটবে? ইলেকট্রনের ভাগ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দুঃখিত, ইলেকট্রনের ভাগ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, দেখো এই যে ইলেকট্রনটা বের হয়ে চলে গিয়েছে, এই ইলেকট্রনটা আবার
এই প্রোটনের কাছে চলে আসলো, কারণ এই ইলেকট্রনটা এই প্রোটনেরই ছিল। তাহলে প্রোটন আসলো, ইলেকট্রন আসলো, এবং এটা হচ্ছে কোষের বাহির। আমরা বারবার বলেছি কোষের বাহির বলতে কার বাহির, যেটা এটা মূলের কোষ, তার মানে এটা মূলের কোষের বাহির। এই জায়গাটা আছে হচ্ছে অক্সিজেন। তো যে ঘটনাটা ঘটে, এই অক্সিজেনটা ভেতরে প্রবেশ করে। তাহলে প্রোটন আসলো, ইলেকট্রন আসলো, অক্সিজেন আসলো, এখান থেকে যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে পানি। অর্থাৎ আমরা বুঝিয়ে দিলাম ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার মাধ্যমে যে প্রোটনটা আসলো, যে ইলেকট্রনটা আসলো, এদের ভাগ্যে কি ঘটে, এরা বাইরে থেকে অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করে। তো এখানে একটু হিসাব আমি একটু মানে কি বলবো, এখানে লেখো 1/4 আর এখানে লেখো 1/2। অর্থাৎ আমরা হচ্ছে আণবিক হিসাবটা ঠিক রাখতেছি। এটা এমনিতেও বুঝিয়ে দেওয়া যায় কেন আমরা এটা করলাম, কিন্তু ওগুলোতে যাচ্ছি না আমি। ওকে, যে কেন এটা হলো, এগুলো খুবই সিম্পল। তো এনিওয়ে, তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি বুঝিয়ে দেবো যে কিভাবে এগুলো যোগ করে এটা আসলো। তো এখন দেখো, আমাদের টার্গেট কিন্তু ছিল এই আয়নটাকে ভিতরে নিয়ে যাওয়া। অর্থাৎ বাইরে যে অ্যানায়নটা আছে, আমরা অ্যানায়ন অ্যানায়ন করতেছি বারবার, কিন্তু অ্যানায়নটাকে ভিতরে নিয়ে যাওয়া। কিন্তু আমরা এরকম কিছুই করিনি। আমরা শুধুমাত্র করেছি কি, ভেতরের মধ্যে নানা রকম জটিল কাহিনী কারবার দেখালাম। এখন এই অ্যানায়নটাকে আমরা হচ্ছে ভেতরে নিয়ে যাব কিভাবে? মূলত অ্যানায়নটাকে ভিতরে নিয়ে যাওয়ার টেকনিকটা এর ভেতরেই লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে আমি এবার তোমাদেরকে বলি। আমি তোমাদেরকে বলেছিলাম যে সাইটোক্রোমটা হচ্ছে এমন, যে সাইটোক্রোমের মাঝে কোন অণুটা থাকে, যে সাইটোক্রোমের মাঝে হচ্ছে আয়রন 2+। একটু দাঁড়াও, ওকে, ঠিক আছে, আয়রন 2+ অথবা আয়রন 3+ থাকে। তাহলে তোমরা বলবা এভাবে যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে, আয়রন 2+ আয়রন 3+ থাকে, তার মানে সাইটোক্রোমের মাঝে একটা আয়ন থাকে, রাইট? কারণ আয়রন 2+ আয়রন 3+ তো আয়ন। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যদি এতক্ষণ এভাবেই বলেছি, কিন্তু এই আয়নটা কখনো আয়নিক অবস্থায় থাকে না। এই আয়নটা সবসময় নিউট্রাল থাকে। এখন তোমরা বলতে পারো যে ভাই আয়রন 2+ আয়রন 3+ এই জিনিসটা নিউট্রাল হবে কিভাবে? এটা তো নিউট্রাল হওয়া পসিবল না। মূলত যে ঘটনাটা সেটা হচ্ছে, দেখো, এই যে আয়রন 2+টা রয়েছে, এই আয়রন 2+টা কার মধ্যে? সাইটোক্রোম এ। এখন আমি বললাম, তোমরা বললা সাইটোক্রোম এর মধ্যে আয়রন 2+, তার মানে আয়নিক অবস্থায় আছে। এখন আমি বললাম যে ঠিক আছে, আয়নিক অবস্থায় এতক্ষণ পর্যন্ত আমি বলেছি আছে, কিন্তু মেইন কাহিনীটা হচ্ছে এটা আয়নিক অবস্থায় থাকে না। এখন আয়নিক অবস্থায় থাকে না, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব? আয়রন 2+ আছে, এটা আয়ন, কিন্তু এটাকে নিউট্রাল বা নিরপেক্ষ করব। নিরপেক্ষ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই আয়রন 2+ এর সাথে আমরা দুটো অ্যানায়ন যোগ করে দিতে পারি। কাকে যোগ করে দিতে পারি? দেখো, দুটো অ্যানায়নকে যোগ করে দিতে পারি। অ্যানায়ন কি? আচ্ছা আমি তোমাদেরকে একটু বুঝাই। এখানে এটা লেখো অ্যানায়ন, ব্র্যাকেটে লেখো এ। আমরা কাকে ভেতরে প্রবেশ করাতে চাচ্ছি? অ্যানায়নকে প্রবেশ করাতে চাচ্ছি। কেন? আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। ক্যাটায়নের বিষয়টা আমি একটু পরে বোঝাবো। অ্যানায়ন, এখন অ্যানায়ন কারা কারা হতে পারে? এটা হতে পারে ক্লোরাইড, এটা হতে পারে হচ্ছে সালফেট, এটা হতে পারে হচ্ছে নাইট্রেট। এই রকম হচ্ছে অ্যানায়ন গুলোকে আমরা ভেতরে নিচ্ছি। দেখো, এখন আমি বলেছি কি, এরা নিরপেক্ষ অবস্থায় থাকবে। নিরপেক্ষ অবস্থায় আয়রন 2+, সে যদি নিরপেক্ষ হতে চায় তাহলে তার কাছে অলরেডি দুটো অ্যানায়ন আছে। তাহলে আমাকে বলো, সাইটোক্রোম এ তে আয়রন 2+ আর দুটো অ্যানায়ন আছে, তারা কি অলরেডি নিরপেক্ষ অবস্থায় আছে নাকি নেই? উত্তর হচ্ছে হ্যাঁ, নিরপেক্ষ অবস্থায় আছে। এখন আমরা আসছিলাম ডান থেকে বামে, এবার বাম থেকে ডানে যাব, ভালো করে বোঝো। এই আয়রন 2+টা একটা ইলেকট্রনকে ত্যাগ করে হয়ে গিয়েছে আয়রন 3+। ফাইন, আমরা বুঝলাম আয়রন 2+টা একটা ইলেকট্রনকে ত্যাগ করে হয়ে গিয়েছে আয়রন 3+। এতটুকু বোঝা গেছে, কিন্তু আয়রন 3+টাও তো নিরপেক্ষ থাকবে, কারণ আমরা বলেছি সাইটোক্রোম মানেই হচ্ছে নিরপেক্ষ থাকা। কিন্তু আয়রন 3+কে নিরপেক্ষ রাখার জন্য আমাদের কয়টা অ্যানায়ন প্রয়োজন? দুটো নাকি তিনটা? উত্তর হচ্ছে তিনটা অ্যানায়ন, কারণ 3+ তার মানে তিনটা নেগেটিভ লাগবে। তিনটা অ্যানায়ন প্রয়োজন। কিন্তু আমাদের অ্যানায়ন কয়টা ছিল? আমাদের অ্যানায়ন ছিল একটা, কিন্তু এখন অ্যানায়ন লাগতেছে কয়টা? দুইটা। দুঃখিত, এখন অ্যানায়ন লাগছে হচ্ছে তিনটা, আগে ছিল হচ্ছে দুইটা। তার মানে আয়রন 2+টা যখন আয়রন 3+ হবে, যেহেতু তার দুইটা অ্যানায়ন ছিল, সেটাও লাগবে হচ্ছে তিনটা। কিন্তু 3 নাম্বার অ্যানায়নটা কোথা থেকে আসবে? দুইটা অ্যানায়ন এই তিনটা অ্যানায়নের ভেতরেই আছে, কিন্তু 3 নাম্বার অ্যানায়নটা কোথা থেকে আসলো? এই যে বাইরে আমি বলেছিলাম একটা অ্যানায়ন আছে, এই অ্যানায়নটা গিয়ে এইখানে প্রবেশ করে। দেখো, আয়নটাকে কেবল কিন্তু ভেতরে ঢুকলো। আমাদের টার্গেট এখান পর্যন্ত নিয়ে যাওয়া, এখন আমরা নিয়ে যাব। তাহলে এখানে ছিল দুইটা অ্যানায়ন, এই যে একটা অ্যানায়ন ভেতরে চলে আসলো, হয়ে আয়রন 2+ হলো আয়রন 3+, দুইটা অ্যানায়ন আরেকটা অ্যানায়নের সাথে মিলে হয়ে গেল তিনটা অ্যানায়ন। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা আবারও দেখি,
এখন আয়রন 2+ গুলোতে সবগুলোতে দুটো অ্যানায়ন করে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ অলরেডি তার মধ্যে অ্যানায়ন থাকে। আমি এভাবে বক্স করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখন আয়রন 3+ এখানে আছে, তার সাথে তিনটা অ্যানায়ন। আয়রন 3+টা আবার কি হয়ে যাচ্ছে, আয়রন 3+টা হয়ে যাচ্ছে আয়রন 2+। আয়রন 3+ যখন আয়রন 2+ হবে, সে কি করবে, সে হচ্ছে একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। এই যে একটা ইলেকট্রনকে গ্রহণ করেছে, ওকে, মানে আমরা চক্রাকারে দেখাচ্ছি, একটা ইলেকট্রনকে গ্রহণ করে হয়ে গেছে আয়রন 2+। এখন আমরা ইলেকট্রনের কথা বারবার টানতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যদি সহজভাবে বুঝতে চাই, আমরা ইলেকট্রনের কথাটা আর টানবো না। আমরা ইলেকট্রনের কথা অলরেডি তোমাদেরকে প্রথমে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া দিয়ে বুঝিয়ে ফেলেছি। জাস্ট আমরা অ্যানায়নের কথা টানি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আয়রন 3+ এর তিনটা অ্যানায়ন, এখন এই আয়রন 2+টা হয়ে গিয়েছে আয়রন 3+। এখন আয়রন 2+টা যখন আয়রন 3+ হয়ে গিয়েছে, আয়রন 2+ এর দুইটা অ্যানায়ন, আয়রন 3+ এর লাগবে কয়টা অ্যানায়ন, তিনটা অ্যানায়ন। কিন্তু এই একটা অ্যানায়ন কোথা থেকে পাবে, মূলত এইখানে আয়রন 3+টা যখন আয়রন 2+ হয়ে যায়, দেখো এই যে অ্যারোটা ফলো করা ভালো করে, আয়রন 3+টা যখন আয়রন 2+ হয়ে যায়, আয়রন 3+টা আয়রন 2+ হয়ে যাওয়ার সময় তিনটা অ্যানায়ন হয়ে যায় দুইটা অ্যানায়ন। তার মানে কি, একটা অ্যানায়ন বের হয়ে গেল, এই একটা অ্যানায়ন যে এখানে বের হয়ে গেল, এই অ্যানায়নটাকে কে গ্রহণ করবে, এই অ্যানায়নটাকে হচ্ছে গ্রহণ করবে তোমার আয়রন 2+। আয়রন 2+ অ্যানায়নটাকে গ্রহণ করে এখানে আয়রন 3+ দুইটা অ্যানায়ন হয়ে গেল তিনটা অ্যানায়ন, কারণ সে একটা অ্যানায়নকে গ্রহণ করেছে। আবার দেখো আয়রন 3+ হয়ে গেল আয়রন 2+, তিনটা অ্যানায়ন হয়ে গেল দুটো অ্যানায়ন। তাহলে সে কাকে ছাড়লো, সে ছাড়লো হচ্ছে একটা অ্যানায়নকে। এই একটা অ্যানায়নকে কে নেবে, এই একটা অ্যানায়নকে নেবে হচ্ছে আয়রন 2+। এই যে আয়রন 2+, একটা অ্যানায়নকে নিয়ে এদিকে হয়ে গেল আয়রন 3+, এখানে ছিল দুইটা অ্যানায়ন, একটা অ্যানায়নকে নিয়ে হয়ে গেল তিনটা অ্যানায়ন। এই যে তিনটা অ্যানায়ন হয়ে গেল, ফাইন। এখন আয়রন 3+ আবার হয়ে যাচ্ছে আয়রন 2+। আয়রন 2+ যখন হবে আয়রন 3+, তখন 3 অ্যানায়নও হয়ে যাবে কি 2 অ্যানায়ন। 3 অ্যানায়ন যদি 2 অ্যানায়ন হয়ে যায়, এই 3 অ্যানায়ন থেকে একটা অ্যানায়ন কি হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে। এই যে অ্যানায়নটা বের হয়ে গেল, এখন এই যে অ্যানায়নটা বের হয়ে গেল, এই অ্যানায়নটা কোথায় ঢুকে গেল, কোষের ভেতর। আমাদের আজকে টার্গেট কি ছিল, আমাদের আজকে টার্গেট ছিল বাইরে থেকে একটা অ্যানায়নকে কোষের ভেতরে গিয়ে প্রবেশ করানো। তো এই যে পুরো প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে লুন্ডেগর মতবাদ। কিন্তু আরো একটু 2-3 মিনিটের অংশ আছে, তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো। তো আমি আশা রাখছি তোমরা আমাদের টার্গেট যেটা ছিল সেটা যে ফিল আপ করলাম, এটা বুঝতে পারছো। একটা অ্যানায়নকে আমরা ভেতরে নিয়ে গিয়ে প্রবেশ করালাম। কিন্তু এখন বিষয়টাকে একটু এভাবে বোঝার চেষ্টা করি, যে আমরা প্রথমের দিকে বলেছিলাম, যখন ওই যে লুন্ডেগরের এক্সপেরিমেন্টটা দেখালাম, লুন্ডেগর এবং ব্রাউনস্টাড, তো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম শুধুমাত্র অ্যানায়নের সক্রিয় পরিশোষণ হয়, সক্রিয় পরিশোষণে বাহক লাগে। আমরা তোমাদেরকে দেখালাম অ্যানায়নটা এই যে সাইটোক্রোম এরা বহন করে ভেতরে নিয়ে যাচ্ছে। তো কেন অ্যানায়নকে নিয়ে যাচ্ছে, ক্যাটায়নকে নিয়ে যায় না, তোমরা এখন এই প্রশ্নটার উত্তর দিতে পারবা। কারণ দেখো আয়রন 2+, আয়রন 3+, এদেরকে যদি ব্যালেন্স করতে চাই, এখানে কি ক্যাটায়ন দরকার নাকি অ্যানায়ন দরকার, উত্তর হচ্ছে অ্যানায়ন দরকার। তার মানে এই যে বাহকগুলো রয়েছে সাইটোক্রোম A, C, B, এই বাহকগুলো কি ক্যাটায়নকে বহন করবে নাকি অ্যানায়নকে বহন করবে, উত্তর দিবে অবশ্যই ভাই অ্যানায়নকে বহন করবে, কারণ এদেরকে ব্যালেন্স করার জন্য অ্যানায়নই দরকার। তাহলে আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে লুন্ডেগর এই দিক দিয়ে কিভাবে ঠিক ছিলেন, যে শুধুমাত্র কাকেই ক্যারি করা হচ্ছে সক্রিয় পরিশোষণের মাধ্যমে, অ্যানায়নকেই ক্যারি করা হচ্ছে, অর্থাৎ ক্লোরাইড, সালফেট, নাইট্রেট এদেরকে ক্যারি করা হচ্ছে। এখন তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে কি ঘটে, এখন লুন্ডেগর যে কথাটা বললেন সেটা হচ্ছে, দেখো এইখানে আমরা অ্যানায়নকে ঢোকালাম, তোমরা জাস্ট এভাবে চিন্তা করো, আমরা অ্যানায়নকে প্রবেশ করাইনি, অর্থাৎ এই পুরো ঘটনাটা ঘটেনি, অ্যানায়ন বাহিরেই আছে। তাহলে কোষের ভেতরে একরকম অবস্থা, কোষের বাইরে একরকম অবস্থা। তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা শুরু থেকে পড়াইনি, কিন্তু আমি যখন শুরু থেকে পড়াই তখন একটা কথা সবসময় বলি, অর্থাৎ আমি যদি খনিজ লবণ পরিশোষণ এবং পুষ্টিদান এই দুইটাতে গিয়ে এই কথাটা প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রকৃতি কখনো ভারসাম্যহীনতা পছন্দ করে না। আমি আবারও কথাটা বলছি, প্রকৃতি কখনোই ভারসাম্যহীনতা পছন্দ করে না। তো ঘটনাটা হচ্ছে, যখন আয়নটা বাইরে ছিল, ভেতরে কোনো আয়ন ছিল না, সবকিছু ঠিকঠাক ছিল, অর্থাৎ ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু এই যে কোষটা, সে চাইলো কি, সে চাইলো এই লবণটাকে ভেতরের মধ্যে প্রবেশ করাতে। এখন সে জোর করে মানে কি, সে শক্তি খরচ করে বাহক দিয়ে লবণটাকে ভেতরে প্রবেশ করালো। তাহলে কি ভারসাম্যটা কি নষ্ট হয়ে গেল, ভারসাম্যটা নষ্ট কিভাবে হয়েছে, ভারসাম্যটা নষ্ট হয়েছে হচ্ছে এইখানে যে অবস্থাটা ছিল তার থেকে একটা নেগেটিভ চার্জ বেশি বেড়ে গিয়েছে। কারণ কি,
যখন নেগেটিভ চার্জটা ছিল না তখন আমি বলেছি ভারসাম্যপূর্ণ অবস্থা, সবকিছু ঠিকঠাক। কিন্তু যখন নেগেটিভ আধানটা ঢুকলো অর্থাৎ অ্যানায়নটা ঢুকলো, ঢোকার সাথে সাথে একটা নেগেটিভ আয়ন এখানে বেড়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে নেগেটিভ আয়ন বেড়ে গেল, তার মানে ভারসাম্যহীনতা তৈরি হলো। আমি একটু আগে একটা কথা বললাম, প্রকৃতি ভারসাম্যহীনতা পছন্দ করে না। অর্থাৎ এই যে ভারসাম্যহীনতাটা তৈরি হলো সে এটা পছন্দ করতেছে না, এটাকে ঠিক করতে হবে। এখন ভেতরে নেগেটিভ ঢুকেছে, ঢুকে ভারসাম্যহীন হয়ে গিয়েছে, এটাকে ঠিক করার জন্য কি করব? এটাকে ঠিক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাইরে থেকে আবার একটা কাকে ঢোকাবো? নেগেটিভকে ব্যালেন্স করার জন্য আমরা একটা পজিটিভকে ঢোকাবো। তো আমি এখানে দিচ্ছি m প্লাস, এই m প্লাসটাকে আমি ভেতরে প্রবেশ করালাম। m প্লাসটা কি? m প্লাসটা হচ্ছে তোমরা লিখে রাখো ক্যাটায়ন। ক্যাটায়ন বলতে কারা কারা? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে হচ্ছে পটাশিয়াম প্লাস, এরা হচ্ছে ওই ক্যাটায়ন। অর্থাৎ ক্যাটায়নরা আপনা আপনি ঢুকে যায়। কেন ক্যাটায়নরা আপনা আপনি ঢুকে যায়? ওই যে ভারসাম্যহীনতাটা তৈরি হয়েছে, ভারসাম্যহীনতাটাই কিন্তু মেইনলি ঢাল, আমি ওগুলোতে যাচ্ছি না। ভারসাম্যহীনতাটা তৈরি হয়েছে, এই ভারসাম্যহীনতাটাকে ব্যালেন্স করার জন্য, এই নেগেটিভকে ব্যালেন্স করার জন্য বাইরে থেকে একটা পজিটিভ ভেতরে গিয়ে প্রবেশ করে। তো এটাই হচ্ছে আমাদের লুন্ডেগর মতবাদ। এবং লুন্ডেগর মতবাদটা খুবই ইন্টারেস্টিং। আমি আশা রাখছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যারা পুরো সময়টা ধৈর্য ধরে ছিলে। এবং লুন্ডেগর মতবাদে আমি অ্যানায়নের কাহিনীটা বুঝিয়ে দিয়েছি, ক্যাটায়নের কাহিনীটাও বুঝিয়ে দিয়েছি। অনেকে হচ্ছে ক্যাটায়নের কাহিনীটা বুঝাতে পারে না। তো এনিওয়ে, তোমাদের ক্লাস হচ্ছে এখানেই শেষ। আমার মনে হচ্ছে যে আরো একটু কিছু বলার ছিল। তোমাদেরকে আমি যখন এক্সপেরিমেন্টটা দেখালাম লুন্ডেগর এবং ব্রাউনস্ট্যাট, দেখি একটু নামটা দেখি, ও বারস্ট্রম, সরি, লুন্ডেগর এবং বারস্ট্রমের যখন আমি মতবাদটা তোমাদেরকে দেখিয়েছি, তাদের এক্সপেরিমেন্টটা আমি দেখালাম। এক্সপেরিমেন্টটা দেখানোর সময় আমি বলেছিলাম যে লুন্ডেগর এবং বারস্ট্রম যে এক্সপেরিমেন্টটা করলেন সেই এক্সপেরিমেন্ট থেকে আমরা যে কনক্লুশনে এসেছি সেটা হচ্ছে যে শুধুমাত্র অ্যানায়নকে ভেতরে নেওয়ার জন্য বাহক লাগে, শক্তি লাগে, কিন্তু ক্যাটায়নকে ভেতরে নেওয়ার জন্য বাহক আর শক্তির কোনো প্রয়োজন হয় না। কিন্তু পরবর্তীতে নানা রকম গবেষণায় দেখা গিয়েছে যে লুন্ডেগর এবং বারস্ট্রম যে কথাটা বলেছেন এটা ভুল। অ্যাকচুয়ালি তাদের এক্সপেরিমেন্টে হয়তোবা ক্যাটায়নের ইফেক্টটা ভালোভাবে বোঝা যায় নাই, কিন্তু নানা রকম এক্সপেরিমেন্টে দেখা গিয়েছে যে ক্যাটায়নকেও যখন ভেতরে প্রবেশ করানো হয় তখন সেক্ষেত্রে হচ্ছে শক্তির প্রয়োজন হতে পারে। শক্তির প্রয়োজন হয় মানে শ্বসনের হার বেড়ে যায়। তো আমি আশা রাখছি তোমরা এই কথাটুকু বুঝতে পেরেছো। এবং মানে তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে অনেকগুলো মতবাদ রয়েছে। কেন এতগুলো মতবাদ? এতগুলো মতবাদ থাকার পিছনে কারণ হচ্ছে লুন্ডেগর এসে একভাবে বললেন, কিন্তু আরেকজন গিয়ে এক্সপেরিমেন্ট করার সময় দেখলেন যে না, ব্যাপারটা অন্যরকম। এই যে কাহিনীটা, এই কাহিনীর জন্যই এত এত মতবাদ। আমি একটা মতবাদ দিলাম, আমার মতবাদের ভুল আরেকজন এসে ধরলো, তুমি তখন আরেকটা মতবাদ দিলা, এভাবেই সায়েন্স আগায় যায়। তো আমরা এর একটা পারফেক্ট এক্সাম্পল আজকে লুন্ডেগর মতবাদের মাধ্যমে দেখলাম। তো আমি আশা রাখছি তোমরা পুরো ক্লাসটা এনজয় করেছো। যারা পুরো ক্লাস জুড়ে ছিলে, কারণ এত দীর্ঘ ক্লাস এবং এত দীর্ঘ বিষয়ের আলোচনা, এটাতে একটু ঝামেলা হতেই পারে। এবং আমিও 2-3 বার হয়তোবা খেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তবু আলহামদুলিল্লাহ যে পুরোটাকে শেষ করতে পেরেছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বলছি আবারও যে আমাদের এই ক্লাসটা হচ্ছে পুরোটাই ইজি বায়ো এবং স্কুল অফ হিডেন ট্যালেন্টের সৌজন্যে। এবং ইজি বায়োর পরিচয়টা আমি আগেও দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি। ইজি বায়ো একটা নতুন ফেসবুক গ্রুপ। তোমরা যেমন নানা রকম ফেসবুক গ্রুপ দেখো যেখানে হচ্ছে বড় ভাইয়েরা আপুরা পড়ায়, ইজি বায়ো হচ্ছে তেমনই একটা গ্রুপ, কিন্তু এর থেকেও এর একটা বড় পরিচয় রয়েছে। সেটা হচ্ছে ইজি বায়ো প্লান্টলেট নামক একটা সংগঠনের উপসংগঠন। তো প্লান্টলেটের পরিচয়টা যদি আমি তোমাদেরকে দেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে প্লান্টলেট সারা বাংলাদেশের মধ্যে জীববিজ্ঞানের সবচেয়ে বড় ওয়েবসাইট, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখালেখি করেন জীববিজ্ঞান নিয়ে। তো তারা যারা লেখালেখি করেন তারাই ভেবেছেন যে হ্যাঁ, আমরা তো এত লেখালেখি করেছি, আমরা কেন হচ্ছে ইন্টারের স্টুডেন্টদেরকে ইনভলভ করতে পারবো না। তো প্লান্টলেটে যারা লেখালেখি করেন তারা চাচ্ছিলেন তোমাদেরকে ইনভলভ করতে, তাই প্লান্টলেটের একটা অঙ্গ সংগঠন খোলা হয়েছে ইজি বায়ো নামে। তো ইজি বায়োর তোমরা ট্যাগলাইনটা দেখবা যে লার্ন ইনসাইড আউট অফ বায়োলজি উইথ প্লান্টলেট, অর্থাৎ প্লান্টলেটের সাথে তোমরা হচ্ছে বায়োলজির নাড়িভুড়ি সব জেনে নাও। তো আমরা আশা রাখছি তোমরা আমাদের ইজি বায়োকে সাপোর্ট করবে। এবং আমরা হচ্ছে অ্যাম্বাসেডর নিতে চাচ্ছি এখন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর। এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর যদি তোমরা হতে চাও তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো, এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে।
পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমরা আরো নানা রকম আয়োজন অনুষ্ঠিত করব আমাদের ইজি বায়ো থেকে। আমাদের অলিম্পিয়াড করার ইচ্ছা আছে, আমাদের নানা রকম বায়ো আড্ডা করার ইচ্ছা আছে, নানা রকম মিটিং করার ইচ্ছা আছে। তথাকথিত মিটিং না, আমরা বায়োলজি নিয়ে জাস্ট কথা বলবো, আড্ডা দেবো। আমরা নানা রকম বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে নিয়ে এসে তোমাদের সম্মুখে রাখবো, যেন তোমরা প্রশ্ন করতে পারো নানা রকম বায়োলজি নিয়ে। তো এই বিষয়গুলোতে যদি তোমাদের লিড দেওয়ার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই ইজি বায়োকে ফলো করো, এবং সেখানে পোস্ট দেয়া আছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগের। তোমরা সেখানে কমেন্ট করবে অবশ্যই যদি আগ্রহী থাকো। তো এতটুকুই তোমাদের কাছে চাওয়া। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।